তো আকাঙ্ক্ষা তো সবারই যে মানুষের রোগ প্রতিরোধ এবং রোগ হলে তার চিকিৎসা সে পাবে, অন্তত সাধারণ লোকগুলা চিকিৎসা পাবে। এবং এটা আমি মনে করি বাংলাদেশে বর্তমান যে নলেজ আছে, জ্ঞান আছে, বাংলাদেশের আর্থ সামাজিক ক্যাপাসিটি আছে, তাতে এটা করা সম্ভব। এই স্বাস্থ্য ব্যবস্থা যে ব্যবস্থার উন্নতি দরকার, বাজেটের উন্নতি দরকার। যেমন আমি একটা উদাহরণ থেকে বলি, একটা দেশের আমরা যাই বলি না কেন, তো আমরা তো চাই যে আমাদের শাসনকে পরিচালনা করবে। শাসন পরিচালনা করবে তো রাজনীতিবিদেরাই তো করবে, এবং আমরা রাজনীতিবিদরা যারা করবে তাদের তো আমরা ভোটের মাধ্যমে নির্বাচন করি। তাহলে পাবলিক তো তাদের কাছে জানতে চাবে যে আপনার স্বাস্থ্য ব্যবস্থা কি করবেন, ঠিক না? দেখেন সেটা আলাপই হচ্ছে, কারণ স্বাস্থ্য ব্যবস্থা যে একটা মৌলিক অধিকার সেটাই তো ওইভাবে স্বীকৃত নয়। তাহলে তো পাবলিক তো বলবে যে ভাই আপনার পার্টি হেলথের কি করবেন বলেন, আপনাদের প্ল্যানটা কি? যেমন আমি একটা কথা বলতেছি যে আমাদের তো হেলথে বাজেট তো জিডিপির কত 1%, বোধহয় 0.745 এরকম হবে। যেহেতু এই কিছুদিন আগেই তো আমরা স্বাস্থ্য সংস্কার কমিশনের হয়ে রিপোর্ট দিলাম, তখন দেশে পলিটিক্যাল পার্টিগুলো বিভিন্ন সংগঠনদের সাথে আমরা মিট করেছি। পলিটিক্যাল পার্টিগুলো যারা মেজর পলিটিক্যাল পার্টি যাদের সাথে মিট করেছি, তারা কিন্তু সবাই বলছে তারা 5% অফ দ্য জিডিপি হেলথে দিবে, এটা বলেছে, তাদের ম্যানিফেস্টোতেও আছে। তো সেখানে তাহলে 0.74 মানে 1% না কেন? যে আমরা বলছি যে প্রাথমিক স্বাস্থ্য সেবা যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডেফিনেশনে যে আছে সেটা গভর্নমেন্টের দায়িত্ব হিসেবে নিবে এবং সিটিজেন রাইটস হবে। তো তা যদি হয় তাহলে পরে তো আপনার মোটামুটি 90 থেকে 95% স্বাস্থ্যসেবা দেওয়া হয়ে যাবে, কথা বলছেন না? এবং আমরা তো এটাও সাজেস্ট করেছি যে বর্তমান এক্সিস্টিং বাজেটেও এটা সম্ভব না হলে পরে একটা আলাদা হেলথ লেভি ইন্ট্রোডিউস করা যায়, তাই না? করা যায় যে আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবাটা সবাইকে দিব, তার জন্য বাজেটে একটা রাখার জন্য আমি হেলথ ট্যাক্স একটা নিব সবার কাছে। স্বাস্থ্য সংস্কার কমিশন থেকে এটা দিয়েছি এবং আমার যদ্দূর একেবারে মনে পড়ে যখন দেই তখন এটা তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত কমিটি না, কিন্তু এটাতে কমিটি গঠিত হয়েছে ডাইরেক্টলি বাই চিফ অ্যাডভাইজার, তার অফিস থেকে, হেড অফ দি গভর্নমেন্টের অফিস থেকে। তার কাছে জমা দিয়েছি এবং উনি দেখে মানে খুবই পছন্দ করছেন, খুবই প্র্যাকটিক্যাল হয়েছে। কাজেই উনি বলেছেন যেটা যাতে তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা হয় তার ব্যবস্থা করতে বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তখন ওখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেক্রেটারি ছিল, তারপরে ওনার যে আবার উপদেষ্টা উনিও ছিলেন। আপনি আমাদের যে বই তো অনেক, কিন্তু আমি তো সেটাকে সারমর্ম মতো কয়েকটা জিনিসের মধ্যে আনতে পারি। এর মধ্যে একটা সারমর্ম যেটা আপনি বললেন, আমরা বলেছি যে প্রাথমিক স্বাস্থ্য সেবাটা এটা গভর্নমেন্টস অব্লিগেশন এন্ড সিটিজেন রাইট করা তো চাইলেই তো একদিনে হয়ে যাবে না। তো সেটা যদি সরকার অ্যাডাপ্ট করে তারপরে ইমপ্লিমেন্টেশন করবে। দ্বিতীয় আরেকটা হচ্ছে আমরা যতই চাই তাহলে ব্যবস্থাপনার উন্নতি হইতে হবে, তাই না? ব্যবস্থা উন্নত হইতে হবে। তো এই ব্যবস্থাপনা বর্তমানে বাংলাদেশে যেভাবে আছে, স্বাস্থ্য সব কিছুতে আছে, এত সেন্ট্রালাইজ, এটা বাংলাদেশ সাইজে একটা ছোট দেশ হইলেও
বিশাল পপুলেশন তো, তাই না? 18 কোটি লোক তো বিশাল। এটা কি একটা সব ঢাকা কেন্দ্রিক হয়ে পারবে? করতে পারে, তাই না? তো যেমন আমরা বলছি যে আপনি অন্তত এটাকে ডিসেন্ট্রালাইজ করে ফেলেন। ডিসেন্ট্রালাইজ করেন তো প্রত্যেক ডিভিশনে 8টা ডিভিশনে 8টা, তারপর মেইন সিটি মেইন না, মানে সেবাটাকে 8টা ডিভিশনে আলাদা ডিসেন্ট্রালাইজ করে দেন ম্যানেজমেন্টের জন্য, বুঝলেন না? যে এখন একজন সে একদম সেন্ট্রালি রিক্রুটেড হয়, হয়ে তারে আজকে দিয়ে দিচ্ছে কুয়াকাটা, কালকে দিয়ে দিচ্ছে রাঙ্গামাটি, বুঝলেন না? তো এইভাবে তার হতে পারে না। আপনি প্রত্যেক ডিভিশনের মধ্যে আলাদা আলাদা করে নেন, প্লাস মেইন সিটি যেগুলো আছে। আমরা 3টে জায়গার নাম উল্লেখ করেছিলাম, যে ঢাকা, চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রাম, তাই না? এই 3 জায়গায় 8টা 11টা করে দেন। আর একটা আমরা বলেছি যে বর্তমানে যেভাবে আছে, দেখেন বর্তমানে তো এটা তো একেবারে কোনো যৌক্তিক পর্যায়ে নেই। আপনাদের কথার কথা বলছি, এখন বর্তমানে কিরকম আছে দেখেন, একটা অধিদপ্তর আছে আর একটা মিনিস্ট্রি আছে। এই দুইটার প্রয়োজনীয়তা কি বল? এই দুইটা তো কাউন্টার প্রোডাক্টিভ, তাই না? কাজটা সব করবে অধিদপ্তর, আর ব্রাহ্মণরা বসে উপরে কাটবে। তো 2 টাকা রাখার দরকার নাই, তো খরচ তো কমে যায়, তাই না? একটা হেলথ কমিশনের আন্ডারে চলে আসবে একটা, যেরকম পরে যেভাবে বিচার ব্যবস্থা করলো, তাই না? যে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের আন্ডারে থাকবে না, আলাদা কমিশন। এবং আপনার সেখানে রিক্রুটমেন্টও আপনি একটা সেন্ট্রালাইজ যদি করেন, তাহলে আলাদা পাবলিক সার্ভিস করে না, যে হেলথ সার্ভিস রিক্রুটমেন্ট কমিশন করে না। আরো একটা ইম্পর্টেন্ট ইস্যু, আর হলো যে ম্যান পাওয়ার ক্রিয়েশন। এখন যে ম্যান পাওয়ার ক্রিয়েশন আছে, এটা তো একটা আমার কাছে মনে হয় তো এক উন্মাদের কাহিনী। আপনি বলেন যে আপনি যদি কোনো একটা একাডেমিক ডিপার্টমেন্ট করতে চান, তো এটাকে ট্রান্সফারেবিলিটি অফ যে কোনো একাডেমিক ডিপার্টমেন্ট করা যায়? এটা কার ইন্টারেস্ট? আপনি একজন মেডিকেল কলেজের প্রফেসর, সে আজকে রাজশাহী, কালকে চট্টগ্রাম বদলি করছে, ডিপার্টমেন্টে তো সে বিলং করতে হবে। এটা তো ট্রান্সফারেবল যাওয়া হইতে পারে না, হলে তো কার ইন্টারেস্ট ট্রান্সফারেবল, বুঝলেন না? এবং আমরা তো এটাও বলেছি যে এই যে হবে আপনার একাডেমিক কাজ তো রিসার্চ থেকে আলাদা করা যায় না, একাডেমিক রিসার্চ একসাথেই হয়। তাহলে পরে আপনি যদি সেখানে লোক নিতে চান, তারপর তো আপনাকে অ্যাপয়েন্ট করতে চাইলে তো ফুল টাইম লোক ছাড়া তো ডেভেলপ হবে না। যে আমাদের তো চিন্তা করতে হবে যে পৃথিবীতে হেলথ কেয়ার কোন দিকে যাচ্ছে। পৃথিবীতে হেলথ কেয়ার যে যাচ্ছে, তাতে টারশিয়ারি হেলথ কেয়ার, এটার ডিমান্ড পৃথিবীতে কমে যাচ্ছে, কমে যাবে, আরো কমে যাবে। টারশিয়ারি কেয়ার ডিমান্ড কমে যাবে কেন? কারণ প্রিভেনশন স্ট্র্যাটেজি ইমপ্রুভ করছে, মানুষের নলেজ বাড়তেছে, এবং তারপরে হলো যে চিকিৎসা ব্যবস্থা এরকম হয়ে যাচ্ছে যে যার ফলে তাকে হাসপাতালে অত থাকা লাগে না। আমরা একটা সাধারণ দিয়ে বলি, আপনি আগে একটা গড়বড়ের অপারেশন করলে তাকে 2 সপ্তাহ হাসপাতাল থাকা লাগতো, এখন তো সকালে ভর্তি হয়ে বিকাল বাসা চলে আসে, তাই না? পৃথিবীতে অন্য দেশে, ডেভেলপ কান্ট্রিতে টারশিয়ারি কেয়ার হসপিটালের সংখ্যা কমিয়ে আনতেছে, কারণ আর ডিমান্ড নাই। এখন আমার দেশে টাকা পয়সা থাকলে সে মনে করে আমার বাড়ির কাছে হসপিটাল বানিয়ে দেন, বুঝলেন না? কথা বলছি যে বর্তমান পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও প্রত্যেক ডিভিশনে অর্থাৎ প্রত্যেক জেলায় একটার বেশি ভালো টারশিয়ারি কেয়ার হসপিটালের প্রয়োজন নেই, কিন্তু যেটা হবে সেটা হাই গ্রেড হবে। কথা বলছেন? তো কাজেই আমি তো খরচ কমাই আনতে পারি, যে অতগুলো টারশিয়ারি কেয়ার হসপিটালের প্রয়োজন নাই, যেটা হবে সেটা গুড গ্রেড হবে, এবং প্রত্যেক জেলায় একটা হলেও হবে। আরো একটা হলো, মানে আমরা যেটাই হোক, অত উন্নত না হলেও পৃথিবীতে যে সায়েন্স
যেভাবে ডেভেলপ করছে তার বাইরে তো আপনি থাকলে আপনার আপডেট হয়ে যাবেন, তাই না? যেমন ধরেন আমাদের দেশে আপনার একটা লিমিটেশন হলো যে আপনার রিমোট কর্নারে হাইলি কোয়ালিফাইড ডাক্তারকে নেওয়া যায়, তাই না? এখন এই যে কোয়ালিফাইড ডাক্তারকে নেওয়া যায় না, সাধারণ অর্থে ডাক্তারদেরই দোষ দেয়, কেউ ডাক্তারা যাইতে চায় না, এটাই তো বলে পাবলিক। এখন আমি আপনাকে প্রশ্ন করি, আপনার ছেলেকে আপনার রিমোট জায়গায় পোস্টেড করতে রাজি আছেন? ডাক্তার, ওরও তো কেরিয়ার আছে, ওরও ফ্যামিলি আছে, তো যেতে চাবে কেন? কিন্তু দেখেন টেকনোলজি এরকম হয়ে গেছে, এখন যাওয়ার প্রয়োজন নাই। ওকে না যেও সে এখন তার সার্ভিসটা নেওয়া যায় অনলাইন। বুঝলেন? আমার কথা হচ্ছেন না। ইনফ্যাক্ট এই যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, এটার থেকে তো আপনি এলুপ থাকতে পারেন না, আপনাকে ওয়াকিবল হইতেই হবে, বুঝলেন না? কাজে এই আপনি যখন হেলথ কেয়ার ডিভাইস করবেন তখন এগুলা আপনাকে কাউন্টে নিতে হবে। যে দেশের প্রেসিডেন্ট হেলথ চেক আপ করতে বিদেশে যাচ্ছে বা অ্যানাউন্স করে যাচ্ছে, যদি হেলথ চেক আপ করতে বাইরে গেল, আপনি গেলে যান না, তাহলে তুমি অ্যানাউন্স করে কেন করেন? হেলথ চেক আপ কেন হয় না? ওখানে হেলথ চেক আপ করতে বাইরে গেলে কি আলাদা হবে কেন বলেন? তাহলে সেখানে আস্থাটা হবে কেন লোকের? একটা লোকের সেখানে তার উপর আস্থা কেন হবে বলে? আমরা কথা এটা একটা সাইড বলছি, আবার এটাও ঠিক যে এটা তো ঠিক না যে আমাদের যে হেলথ কেয়ার ফেসিলিটি আছে তা মানে একদম ডেভেলপ কান্ট্রিতে যা পারে সেগুলো সব আমাদের এখানে হয় না, তো হওয়া সম্ভবও নয়, কারণ তো এর সাথে তো ফাইন্যান্স জড়িত, তো তাই না? যেমন যে সমস্ত রেয়ার ডিজিজ ধরেন চিকিৎসা এক্সপেন্সিভ, তো সেটা তো আমার এখানে করতে গেলে খরচা পোষাবে না, কিন্তু যেটা এখানে হয় সেটা যেন মানুষ বাইরে যাবে কেন? যাবে কারণ বাইরে যাওয়া তো কমফোর্টেবল না, না আননেসারি খরচ হয় না, আনকমফোর্টেবল তো। এখন তো আরো দেখেন না, বাঙালি তো ভিসাই পায় না, আর আনকমফোর্টেবল হয়ে গেছে, কথা বলছেন। এখন একটা জিনিস আপনি প্রায় শুনবেন, রেফারেল, কিন্তু এই যে রেফারেল বলছেন, এটা কিন্তু যারা এই প্রশ্নটা করছে সেটা আধা জেনে করছে, আধা অজ্ঞ। রেফারেল তো আপনার কোনো একটা আকাশ থেকে আসতে পারে না, এটা একটা প্যাকেজের মধ্যে অংশ। আপনি ধরেন এই যে এই প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা, এটা একটা প্যাকেজ, আপনি ওই প্যাকেজের মধ্যে আছেন, তখন ওর একটা অংশের জন্য যে আপনি আসবেন টারশিয়ারি কেয়ার সেন্টারে আসবেন, সে আপনি ফ্রি পাবেন যদি ওই রেফারেল হয়ে আসে, তাহলে পাবেন না। তো সেই প্যাকেজটা ডেভেলপ করতে হবে, তো তবে তো রেফারেল কাজ করবে, তাহলে কি করে কাজ করবে বলেন? আপনার আমার অসুখ হয়েছে, আমি দেখতেছি সরকারের এই লেভেলের লোক হইলেই বাইরে চলে যেতেছে, আর আমার তখন আমার মনে হবে না যে এখানে সে তো ওখানে ভালো হয়, তো লাগলে আমার ছাগল বেচেও আমিও যাই, আগে তো বাঁচি তারপরে। কথা বলছি। সুতরাং এটাকে আপনাকে কম্প্রিহেনসিভ দেখতে হবে। আপনি ধরুন রিসার্চ করবেন, রিসার্চ কেন করবেন বলেন? আপনি রিসার্চ করবেন কেন? আমি এই প্রশ্নটা করে দেখছি, আপনি বিশ্বাস করেন এই প্রশ্নের উত্তর 99% কারেক্ট দেবেন। রিসার্চ কেন করবেন? অধিকাংশই, আমার সত্যি কথা বলো, অধিকাংশই বলে আমার প্রমোশনে লাগে, নাম্বার অফ পাবলিকেশন প্রমোশন লাগে, তখন তো সে কি করে, মানে যে রিসার্চ কেন করবে দেখেন ওটার মাথার মধ্যে নাই, কিন্তু ওর মাথায় যে প্রমোশনে লাগে, ওইটা করলে আমার নাম হবে। আসল কথাটা কি, আপনি রিসার্চ করবেন টু যেটা জানা নাই, এই তথ্যটা জানতে চাচ্ছেন আপনি, হয়তো আপনার নিজেরই প্রয়োজন। আমি প্র্যাকটিস করছি তখন যে রোগী দেখতেছি তার সব উত্তর তো বইতে নাই, বললেন না?
তো সেটার জন্য আমার এটা বের করতে হবে। তো এখন এই কালচারটা ডেভেলপ করবে যদি মানুষ এই এর মধ্য দিয়ে মানুষ হয়। যেমন ধরেন দুইটা, একটা হলো রিসার্চ অর্গানাইজেশন সে কাজ করে, তাই না? যেমন যেমন আমি মেডিকেল ফিল্ড বলছি না, বিসিএসআইআর, তো সেখানে তো কাজই তো হলো রিসার্চ করা। তোমার রিসার্চ না করলে তার প্রমোশন হবে কেন? আমার তো রিসার্চ করা, তাই না? তো সেখানে সে রিসার্চ করবে কেন, ওইটাই তো এখন জব। কিন্তু মেডিকেল সাইড তো অর্গানাইজেশন নাই তো, আছে নাই তো। তো এখানে করবে তো হলে একাডেমিক ওয়ার্ল্ডে যারা আছে, একাডেমিক ওয়ার্ল্ডে যারা আছে তারা করবে কখন? তার যদি ওইটা করার ইনসেন্টিভ থাকে, তাই না? এবং তার ওইটা করার সময় আছে। ফুল টাইম লোক ছাড়া হতে পারে, জিনিসটা সেট আপই নাই তো, কালচারটাই নাই তো। আপনার কথা বলছে। এবং এই কালচারটা যে গ্রো করা যায় না, তা তো আমি মনে করি করা যায় না তা নয়। কারণ এখানে কিন্তু একটা কথা আমি বলবো, আমার কথার সাথে আপনি এগ্রি নাও করতে পারেন, সেটা হলো বাঙালির যে মেধা নাই তা না। কিন্তু পৃথিবীতে বাঙালি এমন একটা জাতি, তাদের যথেষ্ট মেধা সম্পন্ন লোক আছে, বাঙালি ল্যাক করে, তারা একাত্রই কিছু করতে পারে, ম্যানেজমেন্ট করতে পারে, দেখবেন, ঠিক না? কিন্তু সেই যে কিন্তু ওই কালচারটা গ্রো করে নাই। তো কালচারটা গ্রো করতে গেলে ওই সেট আপ গুলো থাকতে হবে। এখন বর্তমানে দেখেন যারাই অন্তত যারা পোস্ট গ্রাজুয়েট করে ফেলে, তার সবাই প্রফেসর হতে চায়। প্রফেসর শব্দের অর্থ আসছে প্রফেসর থেকে। কনসেপ্টটা হলো যে সে এমন জ্ঞানের অধিকারী, হি ক্যান প্রফেস ফিউচার, তার থেকে শব্দটা আসছে। তার মানে কোন ল্যাঙ্গুয়েজে মানুষকে মোটিভেট করা যাবে, এরপর ওরা পয়সা খরচ করছে, রিসার্চ করছে। সিগারেটের কথাই বলছে, এটা এজ এ টেস্ট কেস। আমরা সবাই জানি এটা হার্ম। মানুষ যুদ্ধে যায় না, যুদ্ধে কি যেতে পারতো যদি সে বললে গেলে পর তার গুলি লেগে মরে যাবে? তো তখন সাইকোলজি কি? সাইকোলজি হয় কি, যে যাই গুলি লাগবে, আমি কোনোভাবে বেঁচে যাবো। সিগারেট খাওয়া, সিগারেট যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জানে না কে বলে? তাও খায় কেন? মনে করে আমি কোনোভাবে বেঁচে যাবো। চার্চিলও তো খাইছে, চার্চিলও তো খেয়েছে, তাই না? সিগারেট খাইতে সে মনে নাই। অথচ আমরা জানি যে স্ট্যাটিস্টিক্যালি ধূমপায়ীদের লাইফ এক্সপেক্টেন্সি মাস লোয়ার দ্যান দি নন স্মোকার, আমরা সবাই জানি। এখন দেখেন, এটা উই নো ইজ হার্মফুল, বাট টু স্টার্ট উইথ ইজ ভেরি আনপ্লেজেন্ট। আপনি দেখেন প্রথম টার্মটা দিচ্ছিলেন, ইট ওয়াজ নট প্লেজেন্ট। না, ওই দুইটাকে কম্বাইন করেন, একটা আনপ্লেজেন্ট জিনিস, একটা হার্মফুল জিনিস, and to start with is unpleasant. তাহলে সিগারেট কোম্পানি কি করে সিগারেট ধরাই ফেলে? আর আমরা ডাক্তাররা আমরা জানি যে এটা করলে স্বাস্থ্য ভালো থাকবে, তা আমরা মানুষকে কথা শোনাতে পারি না। তার মানে কোথাও গ্যাপ আছে। দেখেন, গ্যাপটা হলো উই ডু নট নো হোয়াট ল্যাঙ্গুয়েজ উইল মোটিভেট। আপনার কথা হচ্ছে ওই যে সিগারেট কোম্পানিগুলো যে মানুষকে ধরাই ফেলে, এটা কিন্তু মনে করেন না যে অফহ্যান্ড হয়ে গেছে, তা না তো। আগে ওই সিক্সটিদের সিনেমা দেখবা, পশ্চিমবঙ্গ থেকে সিনেমা দেখবা, উত্তম কুমার একটা সিগারেট ধরায়, ঠিক না? স্মার্টনেস, শহর থেকে দূরে মারা সিনে উত্তম কুমার ছিল, ধরায় কি করে সেটা দেখাচ্ছে। এটা মনে করেন না ওই যে স্মোকার যে সিগারেটটা ধরাইলো, নায়ক সাহেব ধরাইলো, ও সিনেমা আলাকে পয়সা দিছে সিগারেট কোম্পানি, এবং এই অ্যাসোসিয়েশনটা ক্রিয়েট করছে যে লিঙ্ক দ্যাট উইথ স্মার্টনেস। তারপর দুজনে অ্যাডভাইস করতো, খেয়াল আছে না? রোমাঞ্চের সাথে জড়িত করে দিচ্ছে। তারপর আবার এই মালব্রো অ্যাডভাইস করতো না, এই যে মালব্রো সাইন আপ গুড হেলথ, ওই যে অ্যাডভাইসটা করতো, কি হয়েছিল সেটা জানেন? ইন্টারেস্টিং। কিন্তু হি ডায়েড অফ লাং ক্যান্সার, এবং মৃত্যুর আগে সে কেস করছিল ব্রিটিশ আমেরিকান টুবাকো ইন্ডাস্ট্রি, যে আমাকে দিয়ে সিগারেট খাওয়াইয়া
এই করেছে, পরে তখন ওরা ওরা অলরেডি জানতো যে এটা হার্মফুল, অথচ আমাকে বলেন না। তো and then he won the case, he got compensation, কিন্তু তাতে মারা তো গেছে, লাং ক্যান্সারে মারা গেছে। আবার আরেকটা সিনেমার নাম বলি, অ্যাবসেন্ট মাইন্ডেড প্রফেসর, ওয়াল্ট ডিজনি, দেখলাম প্রফেসর সাহেব ওই যে প্লাস্টিক আবিষ্কার করছে, কিন্তু যখনই চিন্তা করে একটা প্রবলেম আসে, হি রাইটস আ সিগারেট, ইন্টালেকচুয়াল অ্যাক্টিভিটিতে জড়িত করে দিয়েছে। তো আমরা অথচ রিসার্চ করি না যে কি ল্যাঙ্গুয়েজে করে মানুষ শুনবে কথা। আমি নিজের বড়াই করার জন্য বলছি না, যেহেতু এটা আমি এখন করছি। আমরা মসজিদের ইমামকে দিয়ে বলাই দেখছি বিগ এফেক্ট, রিয়েলি বিগ এফেক্ট। এবং এটা আমেরিকান সে পাবলিশ হয়ে গেছে, গত মাসে পাবলিশ হয়ে গেছে, গত মাসের আগের মাসে পাবলিশ হয়ে গেছে, জামাতে পাবলিশ হয়ে গেছে, বুঝলেন না? যে ওই কারণ মুসলমান ধর্মে তো স্ট্রং মেসেজ আছে যে তুমি পেট ভরে খায়ও না, আছে না, ধর্মে আছে। তো পেট ভরে খায়ও না, এই মেসেজটা ফলো করলে তো ওবেসিটি কমে যাবে, ওবেসিটি কমলে ডায়াবেটিস কমলে হাইপারটেনশন কমে যাবে। তাহলে পরে আপনি যে এই যে যারা টিচার হবে সবাই পোস্ট গ্রাজুয়েট কলেজের টিচার হয়ে যাবে, এমন কথা না। এটা একটা আলাদা লাইন হতে হবে, আলাদা ক্যারিয়ার, আলাদা লাইন হবে।